তার কিছুদিন আগেই যে ঘটে গিয়েছিল সেই ঘটনাটা। জানো সঞ্চয়িতা, একটা সময় পর্যন্ত তোমার স্যার ছিল আদ্যন্ত নাস্তিক। ভূত ভগবান দুয়ের ওপরেই ছিল ঘোর অবিশ্বাস। কিন্তু জানো, ওই একটা ঘটনাই ওর অস্তিত্বের শেকড়, বিশ্বাসের মর্ম মূল ধরে সজোরে নাড়া দিল। স্ট্রেঞ্জ। পরম প্রিয় মানুষকে মৃত্যুর পরেও সচক্ষে প্রত্যক্ষ করার কথা আমার জীবনের এক অভাবিত উপলব্ধির কথা। দিনটা ছিল ডিসেম্বরের 15 তারিখ। আমি তখন রানীকুঠির এক সজ্জন পরিবারের পেইং গেস্ট। সেদিন সন্ধ্যায় প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নাটক মরণের পরে। নাটক নির্দেশনা দেবাশিস পাল। কি গো, বৃষ্টি তো বেশ জোরেই নামলো। রবিবারের দুপুরের মেনুটা কি করব বলো? আজকের বৃষ্টিটা একেবারে তোমার মতো। মানে 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 তোমার নামের মতো ছন্দময়। শোনো না, কেমন রিমঝিম শব্দ বাজছে কানে। বুঝলাম, কিন্তু কাব্য ছেড়ে এবার কাজের কথা বলো তো। তুমি তো জানো রিম, ওসব ওসব আমার মাথায় খেলে না। আচ্ছা বেশ, অপশন দাও। অপশন? ফ্রাইড রাইস মাটন কষা, নাকি খিচুড়ি পাঁপড় ভাজা আর হাঁসের ডিমের অমলেট? অবিরাম বর্ষণের দিনে খিচুড়ি তো আইডিয়াল সখী, দারুণ জমে যাবে। তা তুমি কি এখন নিজেই খুন্তি নাড়তে যাবে নাকি? না গো মশাই, মানদামাসি ছুটির দিনের স্পেশাল মেনুতে আমার হস্তক্ষেপ বরদাস্ত করে না। তার তনু বাবার রান্না সে নিজের হাতেই করবে। তাহলে এসো, প্রেম করা যাক বেশ জমিয়ে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আচ্ছা, 10 বছরের দাম্পত্যের পর এখনো তোমার কিছু বলার বাকি আছে মশাই? অন্তরের কথা যে অন্তহীন সখী। বাবা, কি রোম্যান্স আমার বরের। রোমান্স ছাড়া জীবন যে নুনহীন ব্যঞ্জনের মতো ডার্লিং। দূর বাবা, কেই বেরসিক ভগ্নদূত। প্রেম করছি জমি আমার মিষ্টি বউটার সঙ্গে, প্রণয় লীলায় ব্যাঘাত ঘটাতে কে এত তৎপর? তুমি পারো বটে। দাঁড়াও দেখে আসি। এই শুনছো? বলো। সঞ্চয়িতা এসেছে। আরে এসো এসো এসো। জানো তো, আমি ভুলেই গিয়েছিলাম আজ সকালে তোমার আসার কথা। তা এমন বৃষ্টি মাথায় করে এলে একেবারে টালা থেকে টালিগঞ্জ। বৃষ্টি ভেজা পথে ছাতা পাতায় হাঁটতে আমার কিন্তু বেশ ভালো লাগে স্যার। আরে বলো কি, জানো তুমি আমাদের প্রেম পর্বে তখন তো আর আমার গাড়ি ছিল না। টিউশনের টাকায় পেইং গেস্ট থাকতাম গড়িয়ায়। তা তোমার বৌদির সঙ্গে বৃষ্টির দিনে যদি আমি পথে বেরোতাম, নিত্য অশান্তি হতো। জানো সঞ্চয়িতা, ম্যাডামের পায়ে একটু কাদার ছিটে লাগলেই মেজাজ একেবারে সপ্তমে। রিম রিম রিম, শোনো না গো, মানদা মাসিকে একটু চা করতে বলো না প্লিজ। আর তার সঙ্গে যদি বেশ একটু গরম পেঁয়াজি হয়। হ্যাঁ, দাঁড়াও আমি বলে আসছি। সত্যি স্যার, আপনার আন্ডারে রিসার্চ করতে এসে নতুনভাবে চিনলাম আপনাকে। কলেজে প্রফেসর প্রবল ব্যক্তিত্বময় তন্ময় মুখার্জির থেকে এই মানুষটা একেবারে আলাদা। এই 5টা বছরের মধুর অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে স্যার। সঞ্চয়িতা, এতগুলো বছর একসঙ্গে ঘরোয়া পরিবেশে কাজ করতে করতে সব রিসার্চ স্কলাররাই আমার পরিবারের সদস্য হয়ে যায়। আর আমি আর রিম হয়ে উঠি তাদের সকলেরই দাদা বৌদি।
তুমি বলো না, মুক্তমনের পরিবেশ না থাকলে কি সাহিত্যের গবেষণা হয়? তা তো ঠিক স্যার। মানদা মাসিকে জানিয়ে এলাম তার তনু বাবার আবদার, চায়ের সঙ্গে গরম গরম পেঁয়াজি। গ্র্যান্ড ডার্লিং। জানো রিম, আজকের পরিবেশের সঙ্গে সঞ্চয়িতার গবেষণার বিষয়টাও দারুণ মানানসই। তাই নাকি? 2 শতকের ভৌতিক সাহিত্য, কল্পনা ও বাস্তব অভিজ্ঞতার সার্থক যুগলবন্দি। বাহ, ঘনঘোর বর্ষা কিংবা হাড় কাঁপানো শীতে আমাদের মন বেশি করে রোমাঞ্চিত হতে চায়, আমাদের ভয় পেতেও ভালো লাগে। আর কি জানো, যে আমাদের চেনা জগতের বাইরের পরিসর, তাই তো আমাদের কাছে পরম রহস্যময়। আমার থিসিসের বিষয়টাও কিন্তু বৌদি স্যারই বেছে দিয়েছেন 5-5টা বছর আগে। হ্যাঁ, তার কিছুদিন আগেই যে ঘটে গিয়েছিল সেই ঘটনাটা। জানো সঞ্চয়িতা, একটা সময় পর্যন্ত তোমার স্যার ছিল আদ্যন্ত নাস্তিক। ভূত ভগবান দুয়ের ওপরেই ছিল ঘোর অবিশ্বাস। ভৌতিক সাহিত্য তখন উন্নাসিক অধ্যাপক তন্ময় মুখার্জির কাছে রাবিশ এলিমেন্ট। কিন্তু জানো, ওই একটা ঘটনাই ওর অস্তিত্বের শেকড়, বিশ্বাসের মর্ম মূল ধরে সজোরে নাড়া দিল। রাতারাতি বদলে গেল ওর সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। স্ট্রেঞ্জ, ঘটনাটা জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। কাজে ফাঁকি দিয়ে শুধু আড্ডা, ভেরি ব্যাড। এই কৌতূহলটাও যে আমার কাজেরই অঙ্গ স্যার। আরে আমি মজা করে বললাম, সত্যি খুব সিরিয়াস ছাত্রী তুমি। এই পরিণত বয়সেও মানে যেভাবে প্রপারলি হোমওয়ার্ক করো। স্যার, আপনি কিন্তু আসল বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। আরে না না না, এড়াবো কেন? আসলে কি জানো সঞ্চয়িতা, ওই প্রসঙ্গটা স্মরণ করলেই মনটা কেমন ভারী হয়ে ওঠে আমার। হ্যাঁ, 5টা বছর আগে এই আমি ছিলাম ঘোরতর বস্তুবাদী, নাস্তিক। কিন্তু এই একটা ঘটনা, সচক্ষে দেখা এক অলীক দৃশ্য বদলে দিয়েছে আমার মন, মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি, জীবনের অভিমুখ। রানীকুঠির সেই বাড়ি থেকে চিরতরে চলে আসার পর থেকেই নিজস্ব পঠিত বিষয়ের পাশাপাশি আবার উপজীব্য হয়ে উঠল পরলোক তত্ত্ব। এ বিষয়ে দেশ বিদেশের নানা বই, জার্নাল সংগ্রহ করতে শুরু করলাম আমি। প্ল্যানচেট, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র সবকিছু নিয়ে এক আশ্চর্য অজানা জগৎ। সভ্য দুনিয়ার যুক্তি বুদ্ধি সমস্ত কিছু যার কাছে তুচ্ছ হয়ে যায়। আর তার পাশাপাশি আমি পড়তে শুরু করলাম বিপুল ভৌতিক সাহিত্য সম্ভার। যেন সঞ্চয়িতা, পড়তে পড়তে আমার মনে হলো, যারা এই গল্পগুলো লিখছেন তাদের একটা বড় অংশেরই কখনো না কখনো, কোথাও না কোথাও এমন কিছু একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। আর যার অনুপ্রেরণার্থেই তারা এমন রচনা লিখে চলেছেন অবিরাম। স্যার, এই জন্যই কি এমন একটা ব্যতিক্রমী বিষয় আপনি বেছেছিলেন আমার রিসার্চ ওয়ার্কের জন্য? এক্স্যাক্টলি তাই সঞ্চয়িতা। আমার আহরিত সমস্ত জ্ঞান আমি উজাড় করে দেব আমার প্রিয় ছাত্রীর গবেষণাপত্রকে সুসম্পূর্ণ করে তুলতে। থ্যাংকস আ লট স্যার, সো কাইন্ড অফ ইউ। ইটস মাই প্লেজার ডিয়ার। যে নব উপলব্ধির আলোয় আমার চিত্ত আলোকিত, আত্মার অবিনশ্বরতার যে সত্যকে আমি আবিষ্কার করেছি, তাকেই মেলে ধরতে চাই অনুসন্ধিৎসু পাঠকের সামনে। তাহলে এবার স্যার? হ্যাঁ হ্যাঁ সঞ্চিতা, গৌরচন্দ্রিকা সেরে আসল ঘটনায় আসব। বলবো অধ্যাপক তন্ময় মুখার্জির এক চরম রোমাঞ্চকর অলৌকিক অভিজ্ঞতার কথা। পরম প্রিয় মানুষকে মৃত্যুর পরেও সচক্ষে প্রত্যক্ষ করার কথা, আমার জীবনের এক অভাবিত উপলব্ধির কথা। দিনটা ছিল ডিসেম্বরের 15 তারিখ। আমি তখন রানীকুঠির
এক সজ্জন পরিবারের পেইং গেস্ট। সেদিন সন্ধ্যায় সেদিন সন্ধ্যায় কি স্যার? সেদিন সন্ধ্যায় কি হয়েছিল? হয়েছিল আমার পরম স্বজন বিয়োগ সঞ্চয়িতা। আমি বর্ধমানের ছেলে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এমফিল, তারপর পিএইচডি। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই বড় অনটনের মধ্যে দিয়ে চলেছিল আমাদের সংসার। হ্যাঁ, পৈতৃক কয়েক বিঘে জমি আমাদের আছে, সেটা বিক্রি করলে অনেকটা টাকাও হয়, কিন্তু মায়ের ওই এক কথা, এটা যে আমার ভবিষ্যতের সম্বল। আর তাই সে জমি অদ্যাবধি বিক্রি করা যায়নি। ফলত বাবার পেনশনই ছিল একমাত্র সম্বল মায়ের আর আমার। এমন অবস্থার মধ্যেই এন্ড্রুজ কলেজে আমি পেলাম পার্ট টাইম লেকচারের চাকরি। বর্ধমান থেকে নিত্য যাতায়াত সম্ভব নয়, তাই কলকাতাতেই থাকার সিদ্ধান্ত নিতে হলো আমার। কিন্তু সঙ্গতি তো অতি সামান্য, বাসা ভাড়া করে থাকা প্রায় দুঃসাধ্য আমার পক্ষে। এমন সময় আমার এক কলিগের কাছ থেকে পেলাম রানীকুঠির সান্যাল পরিবারের সংবাদ। বসতবাড়ির প্রয়োজনের অতিরিক্ত একটা ছোট্ট ঘর পেইং গেস্ট রাখতে আগ্রহী এক বৃদ্ধ দম্পতি। অনলি লজিং, ভাড়া সামান্যই, এবং তা আমার সাধ্যের মধ্যে। অকুলে যেন কুল পেলাম, যেন টেলিফোনে প্রাথমিক কথাবার্তার পরই একেবারে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি উপস্থিত হলাম সান্যাল পরিবারের দোতলা বাড়ি মনোরমা নিকেতনে। তারপর পদার্পণের সঙ্গে সঙ্গে স্নেহময়ী মনোরমা দেবীর আন্তরিক অভ্যর্থনা। এসো বাবা, ভেতরে এসো। এই এই তোমার ঘর। বাবু মানে আমার ছেলে ছোটবেলা থেকে এই ঘরেই থাকতো। তোমার সুটকেস ব্যাগ সব নামিয়ে রেখে আগে হাত মুখ ধুয়ে নাও, আমি চায়ের জল বসাই। তোমার কাকু অনেকক্ষণ হাঁটতে বেরিয়েছে, এই ফিরল বলে। ও এলে একসঙ্গে তিনজনে চা খাবো। আমাদের বাবা দুধ চাষ হয় না, অমল হয়, তাই দুবেলাই লিকার। তোমাকে কি দেব বলো? আগে আমার বাড়িতেও লিকার চায়েরই চল। বেশ, আমি যাই চা বসাতে। তোমার কাকু যে কোনো সময় চলে আসবে, এখনো কেন যে ফিরছে না। মনোরমা, এই যে তন্ময়, এসে পড়েছ? বেশ বেশ, আমি তো বন্ধুদের বৈকালিক আড্ডায় বলছিলাম আমার শূন্য ঘরে আজ এক নতুন সন্তান আসবে, বুড়ো বুড়ির একাকিত্ব দূর করতে। এইমাত্র তোমার কথাই বলছিলাম, আর বলতে বলতেই তুমি অনেকদিন বাঁচবে, বুঝলে? অভিশাপ, এ অভিশাপ দিও না মনোরমা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। অভিশাপ বলছেন কেন কাকু? অভিশাপ, বুড়ো বয়সে বেশি দিন বেঁচে থাকা অভিশাপ বই কি বাবা? তা সত্যি, ছেলে যাদের থেকেও নেই, শেষ বয়সেও নিজেদের দায় যাদের নিজেদেরকেই সামলাতে হয়। ছাড়ো না মনোরমা, একজন নতুন মানুষ আজ বহুকাল পর আমাদের বাড়িতে পা রেখেছে। তার সামনে তোমার অন্তহীন দুঃখের পাঁচালি এখনই নাইবা খুলে বসলে। আমাকে দেখো দেখি, আমি নামেও সদানন্দ, আচরণেও তাই। মন খারাপের মেঘকে কখনোই মনের আকাশে জমে উঠতে দিই না। ও ভালো কথা মনো, এই কথায় কথায় ভুলতে বসেছি, বুড়ো বয়সের এই এক উপসর্গ, সদা বিভ্রম। জানি তন্ময় বিকেলেই আসবে, তাই ফেরার সময় নিয়ে এলাম কালীমাতা মিষ্টান্ন ভান্ডারের গরম গরম ফুলকপির সিঙ্গারা।
সন্তোষ নিজে দোকানে ছিল, বলল কাকু আজকে সিঙ্গারাটা খেয়ে দেখো। আমার পুরনো কারিগর আবার 5 বছর পর এই দোকানে ফিরে এসেছে। ও সিঙ্গারা কড়ায় ফেললে গন্ধে একেবারে চারদিক মো মো করে। উফ, কি কথাই বলে যাও বাবা তুমি এক নাগারে। ছেলেটা বাইরে থেকে বাক্স প্যাটরার ভারী বোঝা নিয়ে সবে বাড়ি ঢুকলো, ওকে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিতে দাও। আর বাবা তন্ময়, আজ রাতে তুমি আমার কাছেই খাবে। ছোলার ডাল আর গরম গরম লুচি ভাজো, তোমার কাকু বড্ড ভালোবাসে। এমনিভাবে প্রথম দিনেই ওই স্নেহময় সদাশয় বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে রচিত হয়ে গিয়েছিল আমার অকপট আত্মীয়তার গ্রন্থি। কলেজের ক্লাসের পাশাপাশি শুরু করলাম কয়েকজন অনার্সের স্টুডেন্টের টিউশন। আর সেই পড়ানোটা হতো তোমার স্যারের ভাবি শ্বশুর বাড়িতে, বাঘা যতীনে। কি গো, তাই তো? হ্যাঁ, জানো সঞ্চয়িতা, রিম হচ্ছে আমার সেই প্রথম টিউশন গ্রুপের ছাত্রী। পড়তো লেডি ব্রেবন কলেজে। পাঠাভ্যাসের পথ ধরেই শুরু আমাদের দুজনের প্রণয় পর্বের। টানা বুধ থেকে শুক্র থাকতো কলেজের ক্লাস, আর বিকেলবেলা টিউশন। আবার শনিবার সকালেই মায়ের কাছে বর্ধমানে চলে যেতাম আমি, ফিরতাম সেই মঙ্গলবার রাত্রে। এর মধ্যে সম্পর্কের গভীরতায় ওই দুটো মানুষের সঙ্গে আমার সম্বোধনেরও ঘটেছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন। কখন যেন ওদের পরিবারের একজন মানুষ হয়ে উঠেছি আমি। জানো সঞ্চিতা, যে 4টে রাত আমি থাকতাম রানীকুঠিতে, বলা যায় প্রায় নিয়ম করেই সুন্দর কাঁসার বাটিতে করে তরকারি নিয়ে ঘরে ঢুকতেন কাকু। হেসে বলতেন, বাবা তনু, এই তোমার কাকিমা পাঠালো, মনে হয় আজ এঁচোড়ের ডালনা করেছে। বেশ বেশ বাস ছাড়ছিল। কালকে থাকছো তো? কাল তো বৃহস্পতিবার। বলেছে ধোঁকার তরকারি করবে। বড় ভালোবাসি আমি। আচ্ছা, জানো আমি সারাক্ষণ খাই খাই করি বলি আমাকে কি বলে জানো মনোরমা? পেটুক দামু। আবার দুদিন যদি কিছু না বলি তাতেও নিস্তার নেই, বলবে কি বন্ধুপত্নীরা কি নিত্য নতুন পদ রেঁধে পাঠাচ্ছেন নাকি বিকেলে যখন বেড়াতে যাও? 3 দিন কোনো ভালো মন্দ রান্নার আবদার নেই যে? বলি ব্যাপারটা কি মশাই? বোঝো অবস্থা। একেবারে যেন শাঁখের করাত, আসতেও কাটে যেতেও কাটে। এই দুজন প্রৌঢ় মানুষের নিবিড় সম্পর্কের রসায়নটা বড় মনোরম। পারস্পরিক মৃদু অনুযোগ, তাদের অপার অনুরাগেরই স্নিগ্ধ বহিঃপ্রকাশ। 40টা বছরের অচ্ছেদ্য গাঢ় বন্ধন। কাকিমা বলতো, ইউনিভার্সিটিতে পড়ার সময় আলাপ দুজনের। জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে মনে হয় এই সংযোগ যেন জন্ম জন্মান্তরের। একটা মুহূর্ত অচল আমাকে ছাড়া। রাতে হেসেলের কাজ সেরে ঘরে আসবো, তবে বাবু নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, ঠিক ছোট্ট বাচ্চাদের মতো। টিভিতে একটা কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, একা দেখলে যেন রসাস্বাদনে ঘাটতি পড়বে। মনো মনো করে 1000 বার ডাক দিয়ে অতিষ্ঠ করে তুলবে আমাকে। এই বয়সে এসে এখন তাই মনে একটা ভয় বাসা বেঁধেছে জানো বাবা তনু। যদি ওর আগে আমার কিছু হয়ে যায়, মানুষটার কি হবে? দুটো ভাত ফুটিয়েও তো খেতে শেখেনি কোনোদিন। খুব মনে পড়ে যেন এক তুমুল বৃষ্টি ঘন দুপুরের কথা। সেবার 15 আগস্ট পড়েছিল বৃহস্পতিবার, তাই রুটিন মাফিক আমি রানীকুঠিতে। বেলা 11টাতেই কাকুর উচ্ছ্বাসময় কণ্ঠের ঘোষণা, তনু
তনু, কাকু এই যে তনু, আজ তোমার ছুটির দিন, তাই ভরা বাদল। আজ দুপুরে আমরা তিনজন একসঙ্গে খাবো, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর হাঁসের ডিমের অমলেট। হ্যাঁ, একেবারে গ্র্যান্ড ফিস্ট। সেদিনের সেই মেঘলা মধ্যাহ্নে স্বচ্ছন্দ আলাপচারিতায় নিজেদের মনের স্বরূপটাকে আমার সামনে মেলে ধরেছিল ওই মানুষ দুজন। আর একটু দি বাবা তনু। না 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 কাকিমা, না, একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে, আর এক দানাও পারবো না। না, আমাকে আর একটু দেবে নাকি? না, একদম না। তারপর খেয়ে উঠে হাঁস ফাঁস করতে করতে বলবে মনো বড্ড ওভার ইটিং হয়ে গেছে। মনো, আর দেবানিদ্রা সেরে উঠেই বলবে মনো ঘরে একটা কি ইনো নেই গো। হে শোনা বাবা তনু, কি মানুষ নিয়ে যে আমি ঘর করি। বাবুটাও ঠিক এমনি করে আমাকে জ্বালাতো। খিচুড়ি খেতে ছেলেটাও আমার বড্ড ভালোবাসে। জানি না ও দেশে কি খায় দুবেলা, ওর কতটা বায়না মেটায় মরিয়ম। আপনার বাবু কি? 10 বছর ধরে ব্রিটেনের বাসিন্দা, এনারাই ছেলে আমার, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। উচ্চ কেরিয়ারের নেশায় মা আর মাতৃভূমি দুই ওর কাছে পর হয়ে গেছে। মনো, ছাড়ো না মনোরমা, ছাড়ো। কি হায়, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। মনে তো করতে চাই না গো, তবু মাঝে মাঝে দমকা বাতাসে মনের দরজাটা খুলে যায়, বাইরের ছোড়ো প্রকৃতির মতো। টুকিটাকি অভাব আছে থাকুক, অর্থ চাই না, আন্তরিকতাটুকু কি মনো, ফোনের কথা হয় না? হয়, বছরে নিয়ম করে 2 বার। ওর জন্মদিনে বারবার চেষ্টা করে ফোনটা পাই, তাও ওর অনেক তাড়া। দিন রাতের সময়টাও যে ওখানে আলাদা। আর বিজয়ার প্রণাম। আমাকে বলতে দাও, বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে থাকা কথাগুলো অন্তত সন্তান সম একজন প্রিয় মানুষের কাছে বলে একটু হালকা হই। শুভ এমন ছিল না বাবা। আসলে ওর আমার উপর খুব অভিমান হয়েছে, বড় আশা করেছিল। অভিমান? সংকীর্ণ স্বার্থ সিদ্ধি না হলে অভিমান? হ্যাঁ, মা হয়েও আজ এত বড় কথাটা বলছি আমি। প্রথমবার শুভ শিক্ষানবিশ হয়ে গিয়েছিল লন্ডনে। তার সমস্ত খরচ তখন আমি। আসলে কথা ছিল পার্মানেন্ট জব পাওয়ার পরের বারের প্যাসেজ মানিটাও আমিই দেব। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর যখন যাওয়ার তোড়জোড় চলছে, ঠিক তখনই মারাত্মক হার্টের প্রবলেম ধরা পড়ল তোমার কাকিমার। ডক্টর বললেন ইলেকট্রিক্যাল সিস্টেম ম্যালফাংশনিং। হার্টবিট কখনো খুব স্লো, কখনো ভীষণ ফাস্ট। ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। শুভ বলেছিল 2 লাখ টাকার মধ্যে চলনসই মেশিন বসিয়ে নিতে, কিন্তু মনোরমার জীবনের নিরাপত্তার সঙ্গে আপোষ করা আমার পক্ষে সম্ভব ছিল না। 6.5 লাখ টাকা দিয়ে সব থেকে দামি মেশিন বসালাম, বিআই ভেন্ট্রিকুলার পেসমেকার। তাই শুভর প্যাসেজ মানির টাকাটা আর দেওয়া সম্ভব হয়ে উঠল না আমার পক্ষে। যদিও সেই মেশিনের লংজেভিটিও প্রায় শেষের পথে। জানি না এবার কি হবে। কাকু, একটা কথা বলবো? বর্ধমানে আমাদের বেশ কয়েক বিঘে ধান জমি আছে, তার সামান্য কিছুটা অংশ বিক্রি করে দিলেই। তা হয় না।
আমি মরে গেলেও না। কেন হয় না কাকিমা, কেন হয় না? রিমের সঙ্গে আমার সম্পর্কের কথা জেনে তুমি একদিন ওকে নিয়ে আসতে বলেছিলে তোমার কাছে। সেদিনের কথাগুলো একটু একটু মনে করে দেখো। লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে। থাক মা থাক, চির সুখী হও। আমার তনুকে হাসিতে খুশিতে আজীবন ভরিয়ে রাখো। দেখি মা, তোমার হাতটা দাও তো। কি কাকিমা, না না, এত দামি জিনিস আমি নিতে পারবো না। ছি মা, এমন কথা বলে না। আমার এক ছেলের বিদেশিনী বউকে তো চোখে দেখার সৌভাগ্যটুকুও হলো না। অন্যজনকে ভগবান যখন দয়া করে দিয়েছেন, এই ভালো লাগাটুকুকে তুমি কেড়ে নিও না মা। কাকিমা, এটা না হয় বিয়ের সময়। তখন যদি এ পৃথিবীতে না থাকি। তোমার নিজের হাতে সোনার বালা সেদিন তুমি রিমের হাতে পরিয়ে দিয়েছিলে। কাকিমা, কাকিমা, আমি কিন্তু একটা কথাও বলিনি। রক্তের সম্পর্ক না থাকলে বুঝি সত্যিকারের সন্তান হওয়া যায় না? তনু, এ বড় স্বর্গীয় দৃশ্য। সদানন্দ তার চোখের জল আজ ধরে রাখতে পারছে না। আর তুমি না বলে ওর অনুভূতিকে অবচ্ছেদা করো না মনোরমা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না এই হতভাগ্যের। শনিবার সকালে যথারীতি বর্ধমান গিয়েছি আমি, ফিরেছি মঙ্গলবার সন্ধে। অটো থেকে নেমে দ্রুত এগোচ্ছি বাড়ির অভিমুখে। হঠাৎ পেছন থেকে ডাক দিলেন মিতা বৌদি, কাকিমার ঘনিষ্ঠ প্রতিবেশী। তন্ময়, শুনেছ ভাই? কি শুনবো মিতা বৌদি? মনোমাসি আর নেই। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। প্রায় আর্তকণ্ঠে বললাম, কি বলছেন আপনি কাকিমা? হ্যাঁ তন্ময়, দুপুর 12টার মধ্যে গুছিয়ে সব রান্না করেছি। তারপরে মিশোকে বলছিল আমার বুকটা কেমন ধরপড় করছে, আমি একটু শুয়ে থাকি, উঠে খেতে দেব। 5 মিনিটের মধ্যে সব শেষ। ডাক্তার ডাকারও অবকাশ পেল না মিশো। বিকেলেই পাড়ার 5 জনকে ডেকে শ্মশান যাত্রা। আমি এক্ষুনি যাব আমি। আচ্ছা মিতাবতী কোথায় নিয়ে গেছে কাকিমাকে? কেওড়াতলা না বোড়াল? রানীকুঠিতে বাড়ি করার আগে বাগবাজারের মানুষ ছিল ওরা। মনোমাসির বাবা মা সকলকেই নিমতলায়। জানো, মাসিও মাঝে মাঝে বলতো মরলে আমাকে নিমতলায় দিয়ে এসো। মাসির সেই শেষ ইচ্ছের মর্যাদা রাখতে মিশো। ওদের প্রায় ফিরে আসার সময়ও হয়ে গেছে। তোমার দাদাও তো সঙ্গে গেছে। একটু আগে ফোন করেছিলাম, 1 ঘন্টা আগে। তখনই বডি চুল্লিতে দিয়ে দিয়েছে। তুমি বরং বাড়িতেই অপেক্ষা করো তন্ময়। চর্মাঘাতে বিধ্বস্ত আমি। চলতে চলতে কোন রকমে আমি নিজের ঘরে ঢুকলাম। অস্থির ভাবে পায়চারি করছি গোটা ঘর জুড়ে। প্রায় মিনিট 15 পরে দেখলাম আলো আধারে উঠোন পেরিয়ে ধীর পদক্ষেপে ঘরে ঢুকছেন কাকু। মুখের কোলে যেন এক চিলতে হাসি। আচ্ছা আচ্ছা, আমি কি ভুল দেখলাম? বাইরের বাল্বটা তো কেটে গেছে 2 দিন আগে, এখনো বদলানো হয়ে ওঠেনি। তাই অস্পষ্ট আলোতে বুক ভরে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম কাকুর ঘরের দিকে। মানুষটা বড় একা। ঘরে ঢুকতে গিয়ে দেখলাম নাইট ল্যাম্পের মৃদু আলোয় ঘরের মেঝেতে পেছন ফিরে বসে তৃপ্তি করে কি যেন খাচ্ছেন। কি খাচ্ছেন? খাবার পেলেন কোথায়? তবে কি কাকিমার দুপুরে করার রান্নাই? কিন্তু এবার আমি কি দেখছি? রোজকার মতোই কাকিমা বসে খাবার পাচ্ছে। আবছা আলোতে
স্পষ্ট কাকিমার চেহারা, এক হাঁটু মুড়ে কাকুর মুখের দিকে চেয়ে আছেন পরম মমতায়। আবার পায়ের সাথে ফিরে তাকালো কাকিমা, স্মিত হেসে বলল, তোর জন্যে মাছের টক করে রেখেছিলাম রে তনু, সে তো আর দেওয়া হলো না। আতঙ্কে আমার মুখ বিবর্ণ হয়ে গেছে। তাই দেখে হাসতে হাসতে কাকু বলল, ভয় পেও না তনু, ও তো তোমার কাকিমা। কি বলো তো, ওকে ছেড়ে একদিনের জন্য তো কখনো থাকিনি, আর ও মরার পরেও পারবো না যে থাকতে। তোমাকে দুজনে একবার দেখা দিয়ে গেলাম। এমন সময় বাইরে কিসের যেন কলরব, কিছু মানুষের উত্তেজিত কণ্ঠস্বর, আর নিমেষের মধ্যে আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল গোটা দৃশ্যপট। কাকু, কাকিমা কেউ কোথাও নেই। বাইরে ফিরে এসেছে শ্মশান যাত্রীরা আরো এক ভয়াবহ দুঃসংবাদ নিয়ে। স্ত্রীর দেহ সৎকারের পর আকস্মিকভাবে গঙ্গার জোয়ারের জলে ঝাঁপ দিয়েছেন কাকু। পুলিশ মৃতদেহের তল্লাশি করছে। অচ্ছেদ্য প্রেমের টানে প্রেয়সীর হাত ধরে স্বর্গযাত্রা করেছেন শতানন্দ কাকু। মরণের পরে নাটক নির্দেশনা দেবাশিস পাল, চরিত্রায়নে রিম তিয়াস মজুমদার, সদানন্দ কাকু জীবেশ ভট্টাচার্য, নীতা বৌদি, সুস্মিতা চক্রবর্তী, সঞ্চয়িতা চৌধুরী, মনোরমা কাকিমা, স্বাগতা পাল এবং তন্ময়ের ভূমিকায় দেবাশিস পাল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ, যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ নির্দেশনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতিপ্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।